টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, অনেকদিন পরে আমরা আজকে ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা আলোচনার জন্য নির্ধারণ করেছি, ভিসা পজ। আমরা সবাই জানি যে এই মুহূর্তে কনসুলার প্রসেস হয়ে যে সমস্ত আবেদনগুলো কনসুলার প্রসেস হয়ে আসে সেগুলো ভিসা পজ রয়েছে, অর্থাৎ সাময়িকভাবে স্থগিত রয়ে গেছে। এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব যে এই ভিসা পজ থাকলেও কি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য আবেদন করা যায় কিনা বা গ্রিন কার্ড পাওয়া যায় কিনা, এই বিষয়টি আজকে আমাদের আলোচনার মূল বিষয়। এরপরেও যদি হাতে সময় থাকে তাহলে ইমিগ্রেন্ট ভিসার প্রায়োরিটি ডেট স্বপ্ন থেমে আছে নাকি এগিয়ে যাচ্ছে, এটাও আমরা আলোচনা করব যদি হাতে সময় থাকে। সুপ্রিয় দর্শক, এর বাইরেও ইমিগ্রেশন সংক্রান্ত আপনাদের তো নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মাহফুজুর রহমান। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ জানা ভাই, ধন্যবাদ টিভিএন 24 কে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে এমনিতেই রমজান মাস, সারাদিন রোজা রেখেছেন, তার উপরে সারাদিন অফিসের কর্মব্যস্ততা সবকিছু উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদিও আমরা অনেকদিন পরে আজকে আমাদের এই অনুষ্ঠানে ভিসা নিয়ে মানে ইমিগ্রেশন নিয়ে কথা বলছি, কারণ এখন ট্যাক্স সিজন চলছে, সাধারণত ট্যাক্সে সিপিএদের নিয়ে আমরা কথা বেশি বলি, কিন্তু আজকে আমরা একটু সুযোগ পেয়েছি আপনার সাথে এই ভিসা পজ নিয়ে, কারণ এটা নিয়ে এই আমেরিকান ইমিগ্রেশন ব্যবস্থায় নানান জটিলতা দেখা দিয়েছে, নানানজন নানান রকম চিন্তাভাবনা করছেন, অনেকেই ভেঙে পড়েছেন, তাদের আত্মীয় স্বজন বন্ধু মানে বিশেষ করে আত্মীয় স্বজন, ফ্যামিলি স্বজন যারা আছেন তাদেরকে আনতে পারছেন না বা নানান কিছু থেকে সমস্যা দেখা দিচ্ছে। সেই ক্ষেত্রে এই যে ভিসা পজের যে বিষয়টি আমরা দেখছি, আপনার কাছে একটু জানতে চাইব যে ইমিগ্রেন্ট ভিসা পজ বলতে আসলে ঠিক কি বোঝায়, এটি কি আইনসঙ্গতভাবে স্বীকৃত কি না, এক। দুই হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসটাও কি, দুটো বিষয়, এবং এই ক্ষেত্রে এটি কারা করতে পারেন এবং ইমিগ্রেন্ট ভিসা পজ থাকলেও কি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের আবেদন করা যায় কি না। এই ক্ষেত্রে আপনার কাছে এই প্রশ্ন তিনটা রাখলাম, তারপরে নিরবিচ্ছিন্নভাবে আপনি আলোচনা করুন। সময় থাক নিশ্চয়ই তো আপনার কথার প্রেক্ষিতে প্রশ্ন আরও আসবেই। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ জানা ভাই, আজকে দর্শকদের মাঝে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছেন। আমরা স্বাগত সবাই কম বেশি অবগত যে ইমিগ্রেন্ট ভিসা পজ, যেটা কিনা গত মাসেই এটা প্রেসিডেন্সিয়াল এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে জারি করা হয়েছে, যে 75টা কান্ট্রি থেকে ইমিগ্রেন্ট ভিসা বর্তমানে সাময়িকভাবে পজ দিয়েছে। তার মধ্যে বাংলাদেশ ও এটা অন্তর্ভুক্ত। দ্যাট মিনস হচ্ছে ইমিগ্রেন্ট ভিসা এই পজটি শুধুমাত্র যারা কনসুলার প্রসেস হয়ে আমেরিকা আসতে চায় ইমিগ্রেন্ট ভিসা নিয়ে। এখন এই ইমিগ্রেন্ট ভিসা ইমিডিয়েট রিলেটিভস হতে পারে, ইউএস সিটিজেনের স্পাউস, চিলড্রেন, প্যারেন্টস, পাশাপাশি ইউএস সিটিজেনের ব্রাদার সিস্টার অ্যাপ্লিকেশন, ম্যারিড চাইল্ড, আনম্যারিড চাইল্ড, এবং পাশাপাশি গ্রিন কার্ড হোল্ডারের স্পাউস, চিলড্রেন এবং ওভার 21 আনম্যারিড চাইল্ড। এই সমস্ত ক্যাটাগরি যারা ইমিগ্রেন্ট হতে চায় আমেরিকাতে এবং যাদের ভিসা প্রায়োরিটি আছে এখন এবং ভিসার জন্য এলিজিবল, তাদের ভিসাগুলো এখন পজ দিয়েছে। এই পজ সম্পর্কে অনেক সময় দেখা যায় মানুষের মাঝে ক্লিয়ার কোনো ধারণা নেই, কি হবে, পজটা কি পার্মানেন্ট হয়ে গেল না কোনো টেম্পোরারি, না কত সময়ের জন্য পজ দিল এবং পজটা কেন আসবে। যেটা এই আপনার এক্সিকিউটিভ অর্ডারের প্রজ্ঞাপনে যেটা বলেছে সেটা হচ্ছে এই পজটি দিয়েছে সম্পূর্ণ সাময়িকভাবে, কারণ স্টেট ডিপার্টমেন্ট দেখেছে যারা ইমিগ্রেন্ট ভিসা নিয়ে দেশে আসছে তারা ফাইন্যান্সিয়ালি সেলফ হচ্ছে না, এবং তারা আমেরিকাতে এসে এবং পাবলিক এর যে বেনিফিট সেটা নিচ্ছে।
সেটার কারণে কিন্তু এই পজটি দিয়েছে এবং 75টা কান্ট্রিকে তারা রিস্কি কান্ট্রি হিসেবে ডেজিগনেটেড করেছে এবং করে সেই এই কান্ট্রিগুলো থেকে ইমিগ্রেন্ট ভিসা বর্তমানে সাময়িকভাবে পজ দিয়েছে। এই পজটি দেওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে স্টেট ডিপার্টমেন্ট এবং ইউএস গভর্নমেন্ট বর্তমান যেই পাবলিক চার্জের যে রুলটি রয়েছে তারা আরো রিভিউ করছে, অ্যানালাইসিস করছে এটাকে আরো কিভাবে আপনার ডিজাইন করা যায়, সাজানো যায়, যার ফলে যারা এদেশে ইমিগ্রেন্ট হয়ে আসবে যেন পাবলিক চার্জের অন্তর্ভুক্ত না হয়। এটি হচ্ছে মেইন কারণ এই পজটি দেওয়ার জন্য। সো এটা গভর্নমেন্ট করতে পারে, তাদের অথরিটি রয়েছে, কিন্তু এটি যে কোনো সময় আবার পজটি কিন্তু উঠে যেতে পারে যখনই গভর্নমেন্ট পাবলিক চার্জের নতুন নীতিমালা আপনার জারি করবে, সাথে সাথে কিন্তু পজটি উঠে যাবে। আর এই পজটি থাকার কারণে কিন্তু ভিসা আপনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো আপনার বাধাগ্রস্ত হয়নি। একদম খুব স্বাভাবিক গতিতেই কিন্তু ইন্টারভিউ হচ্ছে, মানুষজনকে ইন্টারভিউতে ডাকছে এবং যাদের অ্যাপ্লিকেশন গুলো ইউএসসিএস এ অ্যাপ্রুভ হচ্ছে I-130, তাদের অ্যাপ্লিকেশন গুলো ন্যাশনাল ভিসা সেন্টারের প্রসেসিং, ডকুমেন্ট কালেকশন, এভরিথিং নর্মাল গতিতে চলছে এবং এমবিসি কিন্তু ইন্টারভিউ কল করছে। ইন্টারভিউ করার পরে যখন দেখা যাচ্ছে যে সবকিছুতে কোয়ালিফাই করছে, কোনো ডকুমেন্টস রিকোয়ারমেন্ট দরকার নেই, তখন কিন্তু তারা 221G এই সেকশনের আলোকে তারা অ্যাপ্লিকেন্টদেরকে বর্তমানে হোল্ড করে রেখেছে যে এডিশনাল আপনার ইনফরমেশন দরকার অথবা আপনার আরো এডিশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং দরকার আছে। এই ধারার মাধ্যমে অ্যাপ্লিকেন্টদেরকে আপাতত বলছে তোমরা ওয়েট করো, যেটা আপনার 221G এর মাধ্যমে আপনার এই সেকশনের আলোকে এবং যে প্রেসিডেন্সিয়াল যে এক্সিকিউটিভ অর্ডার রয়েছে, পজ রয়েছে, এই পজটির কারণে তারা এই মুহূর্তে স্ট্যাম্পিংটা শুধু করছে না। এটি শুধু ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু অন্য যেসব নন ইমিগ্রেন্ট ভিসা রয়েছে, যদি আমেরিকায় আসতে চায় বাংলাদেশ থেকেও, B1 B2 ভিসা, F1 ভিসা, H1 ভিসা, L1 ভিসা, O1 ভিসা এবং পাশাপাশি K1 K3 এই সকল ভিসা কিন্তু ডোর ওপেন রয়েছে। কেউ চাইলে অল্টারনেটিভলি এইসব ভিসার মাধ্যমেও কিন্তু আমেরিকা আসার চেষ্টা করতে পারে। তো সেক্ষেত্রে তো যেগুলো বললেন B1 B2 এইগুলোর ক্ষেত্রে তো আবার বন্ডেরও একটা সমস্যা রয়ে গেছে, অনেক অর্থ দিতে হবে। সেক্ষেত্রে এটা যেটা আপনি বললেন, আমরা যতটা তাইলে ভাবছি যে এটা খুবই একটা কষ্টকর ব্যাপার, ঠিক ততটা নয় যে শুধুমাত্র ভিসা পজটা উঠে গেলেই, যেহেতু কনসুলার প্রসেসিংগুলো কমপ্লিট করা আছে, শুধুমাত্র স্ট্যাম্পটা দেওয়া বাকি আছে যেটা আপনি বললেন, তাহলে সেই মুহূর্তে হয়তো এটা পাওয়া যেতে পারে। তাহলে এক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস এটার মাধ্যমে যদি আবেদন করে যে এইটা করা যায় কি না, এবং সেক্ষেত্রে এই যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের কথাটি বলছি, এটা আসলে কি তাহলে? এখানেও কিন্তু একটি বড় ধরনের কনফিউশন বিরাজ করছে আপনার আমাদের যারা ইমিগ্রেন্ট প্রার্থী আমেরিকাতে এবং বিভিন্ন রকম তারা বিভিন্ন সংবাদ শুনে কিন্তু একটু বিভ্রান্ত হচ্ছে। অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস এই শব্দটা ব্যবহার করা হয় শুধুমাত্র যারা কিনা আমেরিকার ভিতরে রয়েছে। আমি যেসব ক্যাটাগরি বললাম, ইউএস সিটিজেনের রিলেটিভস এবং গ্রিন কার্ডের রিলেটিভস, যারা কিনা আমেরিকা ইমিগ্রেন্ট হতে চায় এবং যারা আমেরিকা অবস্থান করছে, সেই অবস্থান থেকে তারা আমেরিকায় আপনার গ্রিন কার্ড নিতে চায় ওই আত্মীয় স্বজনের মাধ্যমে, সেটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। তো এখন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের ক্ষেত্রে কোনো পজ বিরাজমান নেই। যে কেউ যারা এলিজিবল তারা কিন্তু এই দেশে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের মাধ্যমে গ্রিন কার্ড ক্লেম করতে পারে, বর্তমান যে এক্সিস্টিং যে পাবলিক চার্জের রুল রয়েছে সেটার মাধ্যমেই। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এই ইমিগ্রেন্ট ভিসা পজ থাকলে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করলে কি কোনো ঝুঁকির সম্ভাবনা আছে কি, বা নেই, কোনটা? এখনো যে বর্তমান যে রুল প্রযোজ্য রয়েছে, এতে কিন্তু কোনো আগের মতোই কিন্তু রুল জারি রয়েছে, যেটি কিনা 2022 সালের যে পাবলিক চার্জের নীতিমালা রয়েছে, যেটা প্রিভিয়াস সরকারের ছিল, সেটি কিন্তু এখনো বিরাজমান, যেটা পাবলিক চার্জের। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে পাবলিক চার্জের যে রুল, সেটি হচ্ছে একমাত্র একটা ইমিগ্রেন্টকে তারা ডিসকোয়ালিফাই করতে পারে শুধুমাত্র যদি সে ক্যাশ অ্যাসিস্ট্যান্ট অথবা লং টাইম ইনস্টিটিউশনালাইজ কেয়ারে যায়, সেটার ক্ষেত্রে কিন্তু একমাত্র পাবলিক চার্জের বার সেটা অ্যাপ্লাই করতে পারে। তবে এখানে আরেকটি সংখ্যার বিষয় রয়েছে যে উইদিন 30 days এর মধ্যে, যেটা কিনা
ইউএসসিআইএস কিন্তু পাবলিক চার্জ বন্ড আপনার কনফার্ম করতে পারে, যেটা কিনা এখনো এই সম্ভবত এই মাসে এটার টাইমলাইন চলে যাবে, যেটা 30 ডেজ যে পাবলিক অপিনিয়নের জন্য তারা জারি করেছে, যে ইমিগ্রেন্ট ভিসার জন্য যারা অ্যাডজাস্টমেন্টের জন্য দেশে আবেদন করবে তাদেরকেও কিন্তু পাবলিক চার্জ বন্ড দেওয়ার লাগতে পারে। তো সেটি কিন্তু স্কেয়ার হওয়ার কোনো কারণ নেই, সেটি সিমিলার আরেকটি এডিশনাল তাদেরকে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। তাদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে, এলিজিবিলিটির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যদি দেখা যায় কোনো একটি রিস্কি আপনার ইমিগ্রেন্ট, তার যেটা দেখা গেল যিনি যাকে ইমিগ্রেন্ট হিসাবে এই দেশে তারা স্পন্সর করছে, সে স্পন্সর এবং ইমিগ্রেন্টের যে আপনার সবকিছু যখন তারা ইভ্যালুয়েশন করে দেখবে যে এটা রিস্কি অ্যাপ্লিকেন্ট, যে তাকে গ্রিন কার্ড দিলে আবার সে পাবলিক চার্জের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তখন তারা একটা আলাদা ফর্মের মাধ্যমে বন্ড, সেটা 8,000 হতে পারে, 15,000 হতে পারে, ওটা তার অ্যাপ্লিকেশনের সব সামগ্রিক বিষয় বিবেচনা করে তারা একটা অ্যামাউন্ট ধার্য করবে, সেই অ্যামাউন্টের মধ্যে বন্ডটি সাবমিট করলে তখন তার গ্রিন কার্ড ইস্যু করে দিবে। তো এক্ষেত্রে আমরা যেহেতু বললাম ঝুঁকির কথা যেহেতু বললাম, তো সেহেতু যদি আমরা বলি যে প্রায়োরিটি ডেট যদি কারেন্ট না হয়, তাহলে সেক্ষেত্রে কি এওএস বা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করলেও কি ঝুঁকির সম্ভাবনা থাকবে? না, এখানে কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি উল্লেখ করলেন। প্রায়োরিটি ডেটটা অনেক সময় দেখা যায় যেটা কিনা ইমিডিয়েট রিলেটিভ, যেটা কিনা ইউএস সিটিজেনের স্পাউস এবং প্যারেন্টস এবং আন্ডার 21 চাইল্ড যদি আমেরিকায় থাকে, তাদের ক্ষেত্রে কোনো প্রায়োরিটি ডেট মেনটেন করা হয় না। তারা এদেশে থাকলে তারা সরাসরি কিন্তু অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য আবেদন করতে পারে। কিন্তু যদি দেখা যায় যে গ্রিন কার্ডধারী তার স্পাউস এদেশে অবস্থান করছে, তাকে কিন্তু প্রায়োরিটি ডেট মেনটেন করতে হবে। প্রায়োরিটি ডেট যদি মেনটেন না করে গ্রিন কার্ডের জন্য আবেদন করা হয়, তাহলে কিন্তু ইউএসসিআইএস সেটা অ্যাকসেপ্ট করবে না। তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই, যে আপনি হয়তো বলছেন যে আপডেটের কথা, যে ভিসা বুলেটিনের আপডেট এই মার্চ মাসে অনেকগুলো ক্যাটাগরির ক্ষেত্রে আপডেট আসছে, তবে একটি খুব গুরুত্বপূর্ণ ক্যাটাগরি আপডেট এসেছে, সেটি হচ্ছে আন্ডার এজ অথবা সিজ অ্যাপ্লিকেন্টদের ক্ষেত্রে। এটি একটু মানে 1 বছর জাম্প করেছে। দেখা যায় যে জানুয়ারি 2023, যেটা এমপ্লয়মেন্ট বেস এর ক্ষেত্রে 4 নম্বর ক্যাটাগরিতে তারা কিন্তু গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবে, যারা কিনা I-360 আবেদন করেছিল জানুয়ারি 2023 আগে। আর আরেকটি ক্যাটাগরি খুব একটি ইন্টারেস্টিং আপডেট এসেছে, সেটি হচ্ছে EB2, যেটা কিনা আমরা সবসময় আলোচনা করি যে EB2 NAW অথবা EB2 ক্ষেত্রে যারা কিনা আপনার এই এমপ্লয়মেন্ট বেসে সেকেন্ড ক্যাটাগরিতে আপনার ইমিগ্রেন্ট হতে চায়, যদি ইউএসএ তো যদি কেউ থাকে এই ক্যাটাগরিতে, স্টুডেন্ট ভিসা অথবা অন্য কোনো ক্যাটাগরিতে, তারা কিন্তু সরাসরি কিন্তু অ্যাডজাস্টমেন্টের জন্য আবেদন করতে পারে এখন। তার মানে এটা একটা ভালো খবর আপনি দিলেন। তো আমরা তো এক্ষেত্রে কনসুলার প্রসেসিং এর কথাও বলছিলাম, তো আপনার কাছে একটু জানতে চাই, মানে কিছু সাধারণ প্রশ্ন আপনার কাছে জানার জন্য জানতে চাইব, যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস বা এওএস এবং কনসুলার প্রসেসিং, এই দুটোর মধ্যে আসলে মূল পার্থক্যটা কোথায়? দুটোর উদ্দেশ্য কিন্তু একই, দুটোর মাধ্যমে কিন্তু আপনাকে গ্রিন কার্ড প্রদান করা হয়। কনসুলার প্রসেস হচ্ছে যারা কিনা আমেরিকার টেরিটরির বাইরে থেকে দেশে আসবে সরাসরি গ্রিন কার্ডের আপনার অথরিটি নিয়ে, কারণ তাদের পাসপোর্টে তখন কনসুলার থেকে, এমবিসি থেকে স্ট্যাম্পিং করে দেওয়া হয়। সেই ওই স্ট্যাম্পিং এর মাধ্যমে যখনই আমেরিকায় প্রবেশ করবে, তখন একটা নির্দিষ্ট গ্রিন কার্ডের ফি দিলে কিন্তু তার বাসায় কিন্তু গ্রিন কার্ডটি মেল করে দিচ্ছে। আর অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস হচ্ছে দেখা গেল যে কোনো একটি প্রার্থী, ইমিগ্রেন্ট প্রার্থী আমেরিকার টেরিটরির মধ্যে অবস্থান করছে, কিন্তু সে এদেশে আবার ইমিগ্রেন্ট ভিসার জন্য এলিজিবল, যেগুলো আমরা বললাম এলিজিবল ক্যাটাগরি, যেটা ইউএস সিটিজেনের অথবা স্পাউস, প্যারেন্টস আন্ডার 21 চাইল্ড এবং গ্রিন কার্ডের আপনার স্পাউস আন্ডার 21 চাইল্ড, তারা যদি এদেশে থাকে, তারা যদি এদেশে থেকে তার স্ট্যাটাসটা কি অ্যাডজাস্ট করতে চায়, ওটাকে কিন্তু টেকনিক্যালি বলা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। যে তখন যদি তার অ্যাপ্লিকেশনটি এদেশে অ্যাপ্রুভ হয়, তখন কিন্তু সরাসরি তার পাসপোর্টে কোনো স্ট্যাম্পিং হবে না, কিছু হবে না, তাকে একটি অ্যাপ্রুভাল নোটিশ দেওয়া হবে এবং তার বাসায় গ্রিন কার্ডটি মেল করে দেওয়া হবে। অনেক ধন্যবাদ। আরও কিছু সাধারণ প্রশ্ন আছে, তো সেই প্রশ্নগুলো করার আগে দুই একটা প্রশ্ন আমাদের ফেসবুকে এসছে, সেটা একটু নিয়ে নিতে চাই। দর্শকও আছে, তো দেওয়ান মালিকের প্রশ্ন একটু নিয়ে চাই। অ্যাসাইলামের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার পর N-400 আবেদনের ক্ষেত্রে পাবলিক চার্জ প্রযোজ্য হবে কিনা এবং আবেদনটি ওয়েবার নেওয়া যাবে কিনা, এ ব্যাপারে আপনার পরামর্শ কি? এটি এখন
অ্যাজাইলামে গ্রিন কার্ড যখন পেয়ে যাবে তখন কিন্তু আর ওই অ্যাপ্লিকেন্টটি কিন্তু আর অ্যাজাইলি স্ট্যাটাসে থাকছে না। যদি উনি যদি গ্রিন কার্ড না নিত এবং শুধুমাত্র অ্যাজাইলি স্ট্যাটাস থাকতো, সেক্ষেত্রে কিন্তু ওনার কোনো পাবলিক চার্জের ক্ষেত্রে ওনার ক্ষেত্রে কোনো প্রযোজ্য হবে না। অ্যাজাইলি স্ট্যাটাসে কিন্তু সে আমেরিকার থেকে কিন্তু যে কোনো বেনিফিট নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাকে কোনো প্রকার প্যানালাইজ করার সুযোগ নেই। কিন্তু যখনই উনি গ্রিন কার্ডটি পেয়ে গেল তখন কিন্তু উনি আর অ্যাজাইলি স্ট্যাটাসে থাকলো না, পার্মানেন্ট লফুল পার্মানেন্ট স্ট্যাটাস হয়ে গেল। তখন কিন্তু তার ক্ষেত্রে ইচ্ছা করলে কিন্তু পাবলিক চার্জের রুল চলে আসতে পারে যদি সে কোনো পাবলিক চার্জের অন্তর্ভুক্ত হয়ে যায়। এবং অবশ্যই সেটি যখন উনি সিটিজেনশিপ আবেদন করতে যাবে, যে যখনই আবেদন করবে তখন যে কারেন্ট যে পাবলিক চার্জের যে রুল রয়েছে সেটির আলোকে কিন্তু ওনার অ্যাপ্লিকেশনটি বিবেচনা করা হবে। অনেক ধন্যবাদ দেওয়ান মালিক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। নূর ভূঁইয়া তিনি খুব সমসাময়িক একটি প্রশ্ন করেছেন, যে তিনি জানতে চাচ্ছেন যে এই মুহূর্তে যাদের অ্যাসাইলাম কেসের হিয়ারিং আছে তাদের জন্য বর্তমানে আমেরিকান এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতি কিভাবে কাজ করছে এবং আমরা কিভাবে এই পরিস্থিতি বিবেচনা করে আমাদের কেস জেতার সম্ভাবনা বাড়াতে পারি। কারণ আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাসাইলাম কেস করেছি, কিন্তু এখন আওয়ামী লীগ সরকার নেই, বিএনপি সরকার ক্ষমতায় এসছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের অ্যাসাইলাম কেস জেতার সম্ভাবনা কতটুকু? উনি একটি খুব ব্রড প্রশ্ন করেছে, সেটা অনেকটা দেখা যাচ্ছে যে আপনার দায়িত্বটি সে পালন করার চেষ্টা করছে। তবে এখানে ইন জেনারেল যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন গুলো যেভাবে বিবেচনা করা হয়, সেটির একটি অন্যতম যে একটি পয়েন্ট, সেটি হচ্ছে আপনার যাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন আপনার কোর্টে অথবা ইউএসসিএস এ প্রেজেন্ট করা হয়, সেক্ষেত্রে দেখতে হবে যে তার দেশে ফিয়ার, মানে একটা অ্যাসাইলামের যে আপনার যে কনসেপ্টটি, যে তার হোম কান্ট্রিতে ফিয়ার আছে কিনা। এখন অবশ্যই এটি একটি ইম্পর্টেন্ট বিষয়। উনি যে কারণে ফিয়ারটি বলেছে, যদি পলিটিক্যাল রিজন হলে সেই পলিটিক্যাল গভর্নমেন্টের পলিটিক্যাল পার্টির অবস্থান কি, সেটিও একটি বিবেচনা বিষয়। এবং স্টিল যদি তার দল যদি ক্ষমতায় থাকেও, সেক্ষেত্রে কিন্তু স্টিল তার ক্লেমটি এস্টাবলিশ করতে পারে যদি উনি দেখাতে পারে যে স্টিল গভর্নমেন্ট ইজ আনএবল অর আনউইলিং টু প্রোটেক্ট হিম, এবং নিজের গভর্নমেন্ট থাকলেও যে উনি যে নিরাপদে থাকবে অথবা নিরাপদে থাকবে না, সেই জিনিসটাই কিন্তু ওনাকে এস্টাবলিশ করতে হবে সাক্ষ্য প্রমাণ এবং অন্যান্য এভিডেন্স এবং ওনার যে ক্লেম, সেই ক্লেমের মাধ্যমে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এখন বিষয়টি নির্ভর করছেন যে আপনি কিভাবে এটি আবেদনটি করেছেন সেটার উপরে। এম রহমান ইউডি তিনি একটি প্রশ্ন করেছেন, তার প্রশ্নটি নিয়েই আমরা একটু টেলিফোনে যাব। ভাওয়া অ্যাপ্রুভড, আই অ্যাপ্লাইড গ্রিন কার্ড 36 months ago, still I don't receive the green card. What should I do? Minimize. কি পরামর্শ আছে আপনার? রাইট, বাবা মানে ওনার যে আন্ডারলাইন যে অ্যাপ্লিকেশন যে I-130 I-360 সেটা অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে, ইজ এ ভেরি গুড নিউজ। তবে গ্রিন কার্ড প্রাপ্তির ক্ষেত্রে এত সময় লাগার কথা নয়। যদি উনি যদি ফিল করে অথবা ওনার যে কেস প্রসেসিং যে সেন্টার রয়েছে ওখানে যদি উনি দেখতে পায় যে এটা আনরিজনেবলি ডিলে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু উনি রিট অফ ম্যান্ডামাস, ইট ইজ ভেরি পাওয়ারফুল টুল, কিন্তু সেটির মাধ্যমে কিন্তু ওনার কেসটিকে এক্সপেক্ট করা যেতে পারে। এটাই একমাত্র রাস্তা। এম রহমান, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আমরা একটু টেলিফোনে যাব। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কাউসার কুইন্স থেকে। আমি আমার কোয়েশ্চন হলো এই যে ফিজ নিয়ে, যে এখন যাদের প্রায়োরিটি ডেট আপডেট হয়েছে তারা কি ইমিডিয়েটলি অ্যাপ্লাই করতে পারবে নাকি ইমেইলের জন্য ওয়েট করবে? আর এটা অ্যাপ্লাই করার পর কতদিন লাগবে গ্রিন কার্ড আসতে? কিসের আপনার প্রশ্নটা একটু আবার বলুন, একটু আস্তে ধীরে বলুন। সেই নিয়ে জি, আপনি একটু আবার বলুন প্রশ্নটা। যাদের প্রায়োরিটি ডেট যে মানে আপডেট হয়েছে তারা কি ইমিডিয়েটলি অ্যাপ্লাই করতে পারবে নাকি ওই ইমেইলের জন্য ওয়েট করতে হবে? আচ্ছা, তাদের কতদিন লাগবে এটা গ্রিন কার্ড আসতে? অনেক ধন্যবাদ জনাব কাউসার আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। উনি আমাদের আলোচনার সাথে উনি প্রশ্ন করেছেন। প্রায়োরিটি ডেট যদি থাকে, যেটা কিনা ফ্যামিলি বেস, যে ফ্যামিলি স্পন্সর যে ক্যাটাগরি রয়েছে, ফর এক্সাম্পল গ্রিন কার্ডের স্পাউস এবং আন্ডার 21 চাইল্ড এবং হচ্ছে সিটিজেনের ব্রাদার সিস্টার, তো এই ধরনের ক্যাটাগরি যখন প্রায়োরিটি ডেট যখন চলে আসবে,
তারা কিন্তু এখনই কিন্তু ইমেল পাবে। স্টেট ডিপার্টমেন্ট থেকে তারা রেগুলার ওয়েতে কিন্তু ইমেল পাঠাচ্ছে। এটার সাথে ইমিগ্রেন্ট ভিসা পজের কোনো সম্পর্ক নেই। তারা কিন্তু ফি কালেকশন করছে, ডকুমেন্ট সবকিছু কালেকশন করছে, এবং উনি যদি ওনার যদি যে ক্যাটাগরিতে উনি থাকুক, ওনার যদি প্রায়োরিটি ডেট থাকে, অবশ্যই অবশ্যই উনি ন্যাশনাল ভিসা সেন্টার থেকে ইমেল পাবে, উনি ওনার ইমিগ্রেন্ট ভিসার প্রক্রিয়া শুরু করতে পারবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। কাউসার, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আবুল করিম কাইয়ুম, আপনার প্রশ্নের উত্তর কিন্তু আমরা যেটুকু আলোচনা করেছি এর মধ্যেই রয়ে গেছে। আপনার যদি এটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে নিশ্চয়ই পাবেন। যদি ভিসা পদ যখন উঠে যাবে তখন আর মনে হয় না আপনার ওয়াইফের এই I-130 যেহেতু আপনি অ্যাপ্লাই করেছেন, সুতরাং মনে হয় না কোনো সমস্যা হবে। এম রহমান, আপনি যেটা বলেছেন ম্যান্ডামাস করলে রিস্ক আছে কি নেই, সেটা তো মামলা করলে বা আপনার গ্রাউন্ডের উপরে বোধহয় নির্ভর করবে, এটা ঠিক বলা যায় না। যেহেতু 36 মাস ধরে আপনি পাচ্ছেন না, এই জন্য রাস্তাটা আমরা বলে দিয়েছি। রিস্ক আছে কি নেই সেটি আপনি একজন অ্যাটর্নির সঙ্গে আলাপ করলে বুঝতে পারবেন। সাজুর রহমান, আপনি প্রশ্ন করেছেন অনেক বড়, এত বড় প্রশ্ন পড়তে গেলেই 3-4 মিনিট চলে যাবে। আপনি যদি দয়া করে আমাদের টেলিফোনে ফোন করে যদি বলেন তাহলে সময়টা কম লাগবে, আপনার প্রশ্ন উত্তর দিতে পারবো। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম রানা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সুমন। আমার একটা কোয়েশ্চেন ছিল অ্যাটর্নির কাছে। জি। আমি ইলিগালি আমেরিকাতে আসছি, এন্ড আমার ওয়াইফ সিটিজেন। আমার I-130 অ্যাপ্রুভ হয়েছে, এন্ড ন্যাশনাল ভিসা সেন্টার থেকে আমার কেস নাম্বার আসছে। এখন আমি 601A ওয়েভার করব। ওইটা কতদিন সময় লাগে অ্যাপ্রুভ হইতে, এন্ড ওইটার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, ওইটাতে একটু অ্যাটর্নির সাথে জানতে চাই। অনেক ধন্যবাদ মিস্টার সুমন। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ দর্শক যিনি প্রশ্ন করেছেন, এবং ওনার প্রশ্নটি শুনে আমি খুবই বলা যায় আনন্দিত যে উনি পুরো সিস্টেমটা উনি জানে, প্রক্রিয়াটা উনি সম্পূর্ণ, ওনার কনসেপ্টটি ক্লিয়ার এই প্রক্রিয়ায়, যে উনি যে অবস্থানে রয়েছে ওনার ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে উনি সম্পূর্ণ ক্লিয়ার ওনার প্রক্রিয়ার ব্যাপারে। তো উনি যেটা প্রশ্ন করেছে 601A ওয়েভার, যেটা উনি আনলফুলি দেশে প্রবেশ করেছে এবং ওনার যে আনলফুল প্রেজেন্স, সেই কারণে ওনাকে এই ওয়েভারটি লাগবে। 601A ওয়েভার, এটাকে বলা হয় প্রভিশনাল ওয়েভার। এই প্রভিশনাল ওয়েভারটি সাবমিট করলে 2 থেকে 2.5 বছর সময় লাগে। আর এখানে ওনাকে যে জিনিসটি এস্টাবলিশ করতে হবে সেটি হচ্ছে উনি যে এখানে ইউএস সিটিজেন স্পাউস বিয়ে করেছে, উনি যদি ডিপার্ট হয় দেশ থেকে এবং উনি যদি 10 ইয়ার্স অপেক্ষা করে আবার আমেরিকার বাইরে গিয়ে, ওনার ফ্যামিলির অবস্থা কি হবে এবং ওনার যে ইউএস সিটিজেন স্পাউস ওনার কি সিচুয়েশন হবে, এবং ওনার যে বর্তমান সিচুয়েশন, এবং ওনার উনি যে ইমিগ্রেন্ট হবে এবং ওনার যে কতটুকু ওনার জরুরি এদেশে আসাটা, সেই জিনিসটা এস্টাবলিশ করতে হবে। দ্যাট মিনস হচ্ছে ইউএস সিটিজেন স্পাউসের হার্ডশিপটি ইউএসসিএস এস্টাবলিশ করতে হবে। এটা মেডিকেল হার্ডশিপ হতে পারে, ফাইন্যান্সিয়াল হার্ডশিপ হতে পারে, আরো অন্য সামগ্রিকভাবে ওনার যে অ্যাজ এ ফ্যামিলি ইউনিট উনি যদি না থাকে, 10 ইয়ার যদি অপেক্ষা করতে হয় ওনার স্পাউসকে, কি সিচুয়েশন হবে সেই জিনিসটাই কিন্তু ইউএসসিএস ওনাকে তুলে ধরতে হবে, তাহলে উনি 601A অ্যাপ্রুভাল পেয়ে যাবে। তার মানে ওগুলোই তার ডকুমেন্টস, যেটা বললেন যে কি কি ডকুমেন্টস লাগবে। রাইট, এই জিনিসটির উপর ভিত্তি করে ওনাকে ডকুমেন্ট প্রডিউস করতে হবে ওনার লয়ারের সাথে আলাপ করে। অনেক ধন্যবাদ মিস্টার সুমন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশিও হয়েছেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম রানা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হান্নান। জি। আমার খালু 90 সালে এই দেশে আসেন বর্ডার দিয়ে। জি। তো উনি এখন সিটিজেন। জি। তো উনি কি এখন কোনো ট্রাভেল করতে পারবেন? ওনার কি কোনো সমস্যা হবে? ওনার I-94 নাই। অনেক ধন্যবাদ জনাব হান্নান আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ। এখন কিন্তু রানা ভাই একটা জিনিস শেয়ার করতে চাই, দেখা যাচ্ছে যে যারা কিনা নন ইমিগ্রেন্ট অথবা ইমিগ্রেন্ট ভিসার প্রসেসিং এ আছে, অ্যাডজাস্টমেন্টের প্রসেসিং এ আছে, তাদের সাথে সাথে কিন্তু যারা অলরেডি সিটিজেন হয়ে গিয়েছে তাদের মধ্যেও কিন্তু একটা শঙ্কা বিরাজ করছে কেন জানি, যে কি হবে যদি দেশের বাইরে যায়। আসলে যারা অলরেডি সিটিজেন হয়ে গিয়েছে, যদি কোনো প্রকার মিথ্যা আশ্রয় না নিয়ে থাকে সিটিজেন হওয়ার ক্ষেত্রে, নামের ক্ষেত্রে, ডেট অফ বার্থের ক্ষেত্রে, তাহলে ওনাদের ক্ষেত্রে ট্রাভেল করার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। যদি ওনার রেকর্ড যদি আপনার সবকিছু যদি ক্লিয়ার থাকে, ধারাবাহিক থাকে, তাহলে সেক্ষেত্রে উনি আমেরিকার বাইরে ট্রাভেল করে আবার নিশ্চিত ফেরত আসতে পারবে। ইভেন
যদি দেখা যায় যে উনি ওনার সময় অনেক ইমিগ্রেন্ট হওয়ার ক্ষেত্রে অনেক রকম পথ পাড়ি দিতে হয়, নাম অনেক সময় ভিন্ন থাকে, যদিও সেক্ষেত্রে যদি ওয়েবারও যদি উনি করে থাকে, সেই ওয়েবারের কাগজটি থাকলেও কিন্তু ওনার ওয়েবার যখন অ্যাপ্রুভাল থাকবে সেক্ষেত্রেও কিন্তু উনি দেশে ট্রাভেল করে দেশে আসতে কোনো অসুবিধা হবে না। তবে এই পরিপ্রেক্ষিতে একটি নিউজ শেয়ার করতে চাই। আপনি হয়তো দেখেছেন রানা ভাই যে ফ্লোরিডার একজন মেয়র, ইউএসসিএস ওয়েবসাইটও আছে কিন্তু, উনি হাইতির নাগরিক। ওনার কিন্তু সিটিজেনশিপের ডিন্যাচারাইজেশনের প্রক্রিয়া কিন্তু আপনার স্টেট ডিপার্টমেন্ট যেটা শুরু করেছে। কারণ ওনার সামারিলি বলি, ওনার যে সিচুয়েশন, উনি হচ্ছে মেয়র ছিল ফ্লোরিডার একটা কাউন্টি নর্থ মায়ামি, মেয়র ছিল সাকসেসফুলি মেয়র হওয়ার পরে মেয়র থেকে রিজাইন করে উনি একটি কমিশনার হওয়ার জন্য কন্টেস্ট করার চেষ্টা করছিল ডেমোক্রেটিক পার্টি থেকে। তো ওনার যে কাহিনী, উনি হচ্ছে হাইতি থেকে এসে দেশে অ্যাজাইলাম করেছিল, ইমিগ্রেশন কোর্টে গিয়েছিল একটা নাম ধরে। সেক্ষেত্রে ওনাকে জাজ ওনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করেনি, উনি বলছে আমি দেশে চলে যাব। সেই পরিপ্রেক্ষিতে উনি ডিপোর্টেশন অর্ডার নিয়ে দেশে চলে গিয়েছে, এরকম নিয়ে উনি কোর্ট থেকে চলে আসছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে উনি ওই নামটি চেঞ্জ করে অন্য নাম ধারণ করে এদেশে আবার আরেকজন ইউএস সিটিজেনকে বিয়ে করে উনি গ্রিন কার্ড পেয়েছে, সিটিজেন হয়ে গিয়েছে, উনি সিটিজেন অবস্থায় আছে। সেই জিনিসটি কিন্তু দেখা যাচ্ছে ইউএসসিএস এ রিভিল হয়ে গিয়েছে। এখন তারা তার বিরুদ্ধে ডিন্যাচারাইজেশনের প্রক্রিয়া শুরু করেছে। এখন এখানে আরেকটি মজার বিষয়, ইউএসসিএস যেটা দেখেছে যে উনি এদেশে ইউএস সিটিজেনকে বিয়ে করেছে, কিন্তু ওনার যে আগে একটি বিয়ে ছিল হাইতিতে, সেই বিয়েটি যে ডিভোর্স লেটার উনি দিয়েছে ইউএসসিএস, সেই ডিভোর্স পেপারটি কিন্তু সঠিক ছিল না, ভুয়া ছিল। এখন উনি যদি দেখা যায় যে এই ধরনের সিচুয়েশনও কিন্তু আবার যখন তাকে ডিনেচারেশন করবে, ইমিগ্রেশন কোর্টে ডিপোর্টেশন প্রসিডিংসে ফেলবে, তখন কিন্তু সে ইচ্ছা করলে আবার নতুন ভাবে রিলিফ ক্লেম করতে পারে যে আমার তো ইউএস সিটিজেনের স্পাউস রয়েছে, তাকে আবার আমি তার মাধ্যমে আবার আবেদন করব। ওটি কিন্তু ওনার জন্য একটি প্রবলেমেটিক হয়ে দাঁড়িয়েছে যে এই বিয়েটি কিন্তু ভ্যালিড ছিল না, কারণ আগের বিয়েটি প্রপারলি ক্লিয়ার হয়নি। তো এই একটা খুব চমৎকার একটা নিউজ, এটা কিন্তু ইউএসসিএস এর ওয়েবসাইটে রয়েছে যে ডিনেচারাইজেশনের প্রক্রিয়া শুরু হয়েছে। তো এই ধরনের ঘটনা যে হচ্ছে না তা নয়, কিন্তু যাদের যদি কোনো সমস্যা নেই তারাও কিন্তু অনেক সময় ভয় পাচ্ছে যে কি হবে, আমি গেলে আমি আসতে পারবো কিনা। যদি কোন রকম এরকম কোন সিচুয়েশন না থাকে, উনি নিশ্চিত দেশে বাইরে যেতে পারবে। উনি প্রপার ওয়েতে যদি সিটিজেনশিপ নিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। অনেক ধন্যবাদ হান্নান সাহেব। নিশ্চয়ই এই উদাহরণের মাধ্যমেই শুধু আপনি নয়, আমাদের সব দর্শক বন্ধুদেরকেও বলছি যে এই ধরনের, অর্থাৎ এই ইমিগ্রেশনের যত কঠিন কথা আমরাই যাই শুনি না কেন, কোনোটাই ঠিক নয়, আবার সবগুলোই ঠিক তখনই যদি আমরা কোনো অপরাধ না করে থাকি। অর্থাৎ যেটি উদাহরণ দিয়ে বলা হলো যে একজন মেয়র, হাইতির বাসিন্দা, তিনি মেয়র ছিলেন ফ্লোরিডার মিয়ামির। তো সেখানে তার এই যে উদাহরণটি আমরা দিয়েছি, নান্নু আপনার হান্নান সাহেব যে প্রশ্নটি করেছেন, আপনার খালু, তার যদি এখন তো সিটিজেন হয়ে গেছেন, একজন সিটিজেনের জন্য কোনোই সমস্যা নাই যদি না তার কোনো রকম অতীতে কোনো খারাপ রেকর্ড না থাকে। যদি থেকে থাকে তাহলে সমস্যা হতেই পারে, আবার যে হবে সেটাও বলা যায় না। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শককে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। উপস্থাপক রানা ভাই এবং আজকের অতিথি, আমি নিউ ইয়র্ক থেকে সানি বলছি। জি, আমার প্রশ্ন, এখানকার আমেরিকান কোন সিটিজেন যদি টুরিস্ট ভিসায় আগত কোনো ব্যক্তিকে বিয়ে করে, সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে কি কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে? আর যদি সম্ভাবনা না থাকে, তার অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস হতে কেমন সময় লাগবে? এটাই প্রশ্ন। অনেক ধন্যবাদ জনাব সানি আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। তো এটাও কিন্তু একটা খুব একটা গুরুত্বপূর্ণ আলোচিত বিষয়, কারণ আগে যেভাবে চলতো বিষয়গুলো একটু কিন্তু এখন ডিফারেন্ট। এখন যদি কেউ এদেশে আপনার B1 B2 ভিসা নিয়ে আসে, উনি ফর এক্সাম্পল উনি ম্যারিড পারপাসে দেশে অ্যাডজাস্টমেন্ট করতে চায়, ইউএস সিটিজেনকে ম্যারি করলে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে পারবে। সেক্ষেত্রে 3 মাস কোনো কিছু দরকার নেই, সরাসরি করতে পারবে। তো সেক্ষেত্রে সাধারণত সেটি অসুবিধা হওয়ার কথা নয়। কেউ যদি ভ্যালিডলি এদেশে আগমন করে সরাসরি অ্যাডজাস্টমেন্ট করতে পারে। সেই ক্ষেত্রে এখন কথা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করলেও কিন্তু 3-4 মাসের মধ্যে কিন্তু উনি গ্রিন কার্ড পেয়ে যাচ্ছে। তো সামটাইমস দেখা যায় যদি ডিলে হয় প্রক্রিয়াটি, তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে ওনার যে ভিসার এক্সপায়ারেশন হয়ে গেল, সেই নোটিশটি কিন্তু অনেক সময় আরেকটি ডিপার্টমেন্টে চলে যায়, আইস ডিপার্টমেন্টে চলে যায়।
তখন কিন্তু অনেক সময় আরেকটি আইনগত জটিলতার মধ্যে পড়ে। তারপরেও ওনার যদি ইউএস সিটিজেন স্পাউস থাকে, এইসব জটিলতা কোনো কিছুই ওনাকে বাধাগ্রস্ত করবে না গ্রিন কার্ড পেতে। উনি কিন্তু গ্রিন কার্ড পাবেই সেই ক্ষেত্রে। অনেক ধন্যবাদ জনাব সানি, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালাম। জি আলহামদুলিল্লাহ। জি, আমি এই প্রশ্নটা আগে করছিলাম, আমি একটু আবার করতেছি এটা। জি। আমি আমার মায়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম, জি। তো ওনার ডিকিউ হয়ে গেছে, ওনার আবার ভিজিট ভিসা আছে। তো উনি আমার কোশ্চেন হলো কি, উনি আসবেন রিসেন্টলি, তো যদি ওনাকে আগের মতো 6 মান্থের এন্ট্রি দেয় তাইলে তো অ্যাডজাস্টমেন্ট করা যাবে। আর যদি এন্ট্রি এটা 1 মাসের হয় তাইলে কি স্টিল কি অ্যাডজাস্টমেন্ট করা যাবে? আর যদি করা যায় ওইটা কি 60 ডেজ অপেক্ষা করতে হবে না সাথে সাথে অ্যাপ্লাই করা যাবে? ওনার যেহেতু ডিকিউ হয়ে গেছে, এনবিসি তে পেন্ডিং আছে। আবার ভিজিট ভিসাতেও আসতে চাচ্ছে, এই তো? জি জি জি, একবার আসছিল, অলরেডি একবার আসছে, এখন ভ্যালিড ভিসা আছে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মাহফুজুর রহমান। এই ক্ষেত্রে এখানে কিন্তু একটি খুব ট্রিক রয়েছে যে ইমিগ্রেন্ট হওয়ার ক্ষেত্রে। অনেকে হয়তো জিনিসগুলো জানে না যে ওনার যদি ন্যাশনাল ভিসা সেন্টারে ডিকিউ হয়ে থাকে, দ্যাটস ফাইন, ওটা হচ্ছে আলাদা পাথ। আর উনি যদি এদেশে যেহেতু আসার পারমিশন আছে, উনি যদি ভিজিটর ভিসা নিয়ে এদেশে আছে, যদিও ওখানে ডিকিউ হয়ে আছে, উনি কিন্তু ইচ্ছা করলে ওনাকে ইউনিটারিলি যেটা ওটাকে অ্যাবান্ডন করে এখানে কিন্তু সরাসরি অ্যাডজাস্টমেন্ট করতে পারে। ওইটাকে উনি জানাতে হবে না, কিছু করতে হবে না। সরাসরি উনি যেহেতু ইউএস সিটিজেনের প্যারেন্টস, উনি এসে নেক্সট যেহেতু ইচ্ছা করলে করতে পারে। এখানে 60 ডেজ 90 ডেজ এর কোনো ভেরিয়েন্ট নাই, এখানে ইন্টেনশনের কোনো কিছু নাই। সরাসরি কিন্তু অ্যাডজাস্টমেন্ট আবেদন করতে পারে। এবং এই যেহেতু ওনার I-130 অ্যাপ্রুভ আছে, শুধুমাত্র অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশন করেও কিন্তু এখানে উনি যদি 1 মাসের ভিসা দেখ অথবা 6 মাসের দেখ, ইট ডাজন্ট ম্যাটার। ইভেন আনলফুল প্রেজেন্স থাকলেও কিন্তু করতে পারবে এদেশে, এখনো সেই আগের নিয়মেই বলবৎ রয়েছে। কিন্তু সেক্ষেত্রে ওনাকে ওই প্রসেসটা ক্লিয়ার করতে হবে না। আবার উনি যদি চায় যে না ডিকিউ রয়েছে, আসে টেম্পোরারি এসে আবার ভিজিট করে চলে যাবে, সেটিও করতে পারে। কিন্তু এই মুহূর্তে কিন্তু উনি ভিসা স্ট্যাম্পিং এর সম্ভাবনা নেই বলা চলে, যেহেতু ইমিগ্রেন্ট ভিসা পজ জারি রয়েছে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আরজু মাহমুদ, জি। আমি কুইন্স থেকে বলতেছি। জি। আমার দেশে থাকা ভাইয়ের জন্য আমি 2007 এ অ্যাপ্লাই করেছিলাম। এরপরে 2022 তে ডকুমেন্টারি কোয়ালিফাইড হয় আর কি। জি। তো এই মাসের আর্লি ফেব্রুয়ারিতে আমরা ইমেল পাই যে আমার ভাতিজির এড আউট হওয়ার কারণে কেসটা এক্সপার্টাইট হয়ে ঢাকাতে চলে আসছে আর কি, ঢাকাতে চলে গেছে। এই একটা ইমেল আমরা পাই এবং ওরা স্কেজুল করার জন্য বলছিল। এখন আজকে আমরা ইমেল একটা পাই ওদের থেকে আবার, যে ওরা স্কেজুল করছে মার্চের 11 তারিখে অ্যাপয়েন্টমেন্ট, ইন্টারভিউর জন্য অ্যাপয়েন্টমেন্ট করছে আর কি, ডেট করছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে। এখন সমস্যা হচ্ছে আমার ভাই, উনি শিপে জব করেন, উনি মার্চেন্ট মেরিন অফিসার, ক্যাপ্টেন হিসেবে আছেন। তো উনি এখন অ্যাব্রড, উনি এখন শিপে আছেন। গত 1 মাস আগে উনি শিপে গেছেন এবং কোনোভাবেই এই মাসের 11 তারিখে মার্চের 11 তারিখে ওনার পক্ষে কোনোভাবেই ইন্টারভিউ ফেস করা সম্ভব না। এবং ওরা যে ইমেলটা করছে ওখানে ওরা লিখছে যে প্লিজ ডোন্ট মিস দিস অ্যাপয়েন্টমেন্ট, as this is the only date we can accommodate for you. এখন এই অবস্থাতে আমরা কি করতে পারি? অ্যাটর্নি মাহফুজুর রহমান, উনি তো অভিজ্ঞ লয়ার, এবং আমার এক ভাগিনা সহ আমার 2-3 আত্মীয় স্বজন ওনার ক্লায়েন্ট। আমি এটা আসলে একটা ভালো সমস্যাতে পড়ে গেছি, একটু উনি যদি আমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আরজু মাহমুদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ। ওটা এমবিসি যে ডেট দিয়েছে, এটা আসলে 100% ফার্ম ডেট যে মেনটেন করতে হবে এমন কোনো কথা নেই। অবশ্যই একটা অপশন রয়েছে, রিস্কেডিউল করা যায়। ওনার যে মার্চের 11 দিয়েছে, ওনার যেটা সার্কামস্টেন্সে বিরাজ করছে, যেটা কিনা ওনার কন্ট্রোলের বাইরে, উনি সমস্ত বিষয় উল্লেখ করে এমবিসিকে ইমেল পাঠালে ওরা অবশ্যই ওনাকে নতুন আরেকটি ডেট দিবে। এতে মানে আপনার নার্ভাস হওয়ার কোনো কারণ নেই।
অনেক ধন্যবাদ জনাব আরজু মাহমুদ। আসলে যতটা ভয় পাচ্ছেন, এগুলো ভয় পাওয়ার কিছুই নাই। যদিও বলেছে যে একদম নির্ধারিত করে দিয়েছে 11 তারিখে আসতেই হবে, হ্যাঁ যেতে পারলে ভালো, কিন্তু আমি যেতে পারবো না বলে কি আমার রিস্কেজুয়াল হবে না? নিশ্চয়ই হবে। আপনি সেই কারণটা, অর্থাৎ যে কারণে উনি যেতে পারবেন না সেটি তথ্য প্রমাণ সহ যদি আপনার মেইল করেন, নিশ্চয়ই আর একটা স্কেজুল পাবেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। জি, আমি শাহিন বলছিলাম কুয়েত থেকে। জি জি, আমার আমার ভাই গ্রিন কার্ড হোল্ডার। জি জি, উনি দেশে যেতে চাচ্ছেন। উনি আপনার উনি হোম কেয়ার নেন আর কি। তো উনি দেশে গেলে উনি আসতে কোনো প্রবলেম হবে কিনা? হোম কেয়ার নেন উনি? জি জি। আচ্ছা, মানে দেশে গেলে জি জি। আবার পরে আসার সময় কোনো ঝামেলা হতে পারে কিনা, এটাই আপনার প্রশ্ন? জি, এটা হলো একটা প্রশ্ন। আরেকটা হলো যে আপনার এখন যে নতুন সিটিজেনশিপের জন্য যে ইয়ে করতে হচ্ছে, তো ওইটা কি নতুন এখন যে কোশ্চেন বা এগুলো কি নতুন, ওটা আমরা কিভাবে জানতে পারবো? জি, আগের থেকে মানে এই যে নতুন যে এখন এই বছর থেকে যে নতুন সিটিজেনশিপের অ্যাপ্লাই করা হচ্ছে আর কি, জি। তো সেটার ওই যে কোশ্চেন বা ওগুলো কিভাবে আমরা জানতে পারবো? এবং আচ্ছা আচ্ছা মানে কতদিন আগে অ্যাপ্লাই করতে হবে? 5 আচ্ছা, বছরে কতদিন আগে? অনেক ধন্যবাদ জনাব শাহিন আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। গ্রিন কার্ড থাকলে এটা নিয়েও কিন্তু অনেকের শঙ্কা রয়েছে যে আমি যাদের গ্রিন কার্ড রয়েছে তারা কি আদৌ আমেরিকার বাইরে ট্রাভেল করতে পারবে কিনা, আবার নিরাপদে ফেরত আসতে পারবে কিনা। এটির আনসার হচ্ছে আসলে যারা গ্রিন কার্ড পায় তাদের ক্ষেত্রে আমেরিকার বাইরে যাওয়ার কোনো রেস্ট্রিকশন নেই। রিজনেবল টাইম স্পেন্ড করে কিন্তু আবার নিশ্চিত কিন্তু ব্যাক করতে পারে। বাট বর্তমান সিচুয়েশন নট মোর দেন 6 মান্থ, যেন 6 মান্থের বেশি কি অবস্থান না করে অবশ্যই 6 মাসের মধ্যে আসে, এবং যেন ফ্রিকুয়েন্ট আউটসাইডে ট্রাভেল না করে, যেটা বছরে একবার 1-2 মাস থাকতে পারে যদি ফ্যামিলি রিজন অথবা অন্য কোনো রিজনে, সেটা আবার নিরাপদে কিন্তু ব্যাক করতে পারে। আর ওনার যেটা ভয় পাচ্ছে, যেটা হোম কেয়ার আছে সেটি কিন্তু টেকনিক্যালি যেটা লং টার্ম নিউট্রিশন কেয়ারের মধ্যে পড়ে যায়, সেটি কিন্তু স্টেট আপনার যেটা স্পন্সর্ড যে আপনার পাবলিক চার্জ। তো এটা কিন্তু অনেক সময় জাস্ট ডিসকাশনের বিষয়, যে এয়ারপোর্টে আসলে কিন্তু অনেক সময় যে এই জিনিসগুলো কিন্তু অনেক সময় তারা অ্যাভয়েড করে, যখন তুমি পাবলিক চার্জ নাও কিনা, এখনো ওরকম আমরা দেখতে পাইনি এক্সপিরিয়েন্সে যে কাউকে জিজ্ঞেস করেছে কিনা। তারা হয়তো অন্য বিষয়ে তারা যাচাই বাছাই করতে পারে। কিন্তু এটি যদি সাধারণত যে আপনার এই গ্রিন কার্ডধারী যারা আছে, যারা কিনা পাবলিক চার্জের কোনো তাদের সম্পৃক্ততা রয়েছে, ওটি আসতে পারে একমাত্র যারা যখন আপনার সিটিজেনশিপ আবেদন করতে যাবে, তখন কিন্তু তারা কিন্তু ওই বিষয়টা কিন্তু তারা নলেজে চলে আসতে পারে। সেটি যদি তারা অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে কিন্তু তার গ্রিন কার্ডের বাতিলের প্রক্রিয়া কিন্তু শুরু করতে পারে। কিন্তু ট্রাভেলের ক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্স কখনো দেখা যায়নি, মনে হয় না যে ওরকম কোনো ওনাকে প্রবলেমে পড়তে হতে পারে। আর ওনার যেটা দ্বিতীয় প্রশ্ন করেছে সেটি হচ্ছে যে সিটিজেনশিপে আবেদনের ক্ষেত্রে অবশ্যই এখন যে নতুন রুল সেটি প্রযোজ্য আছে। সেক্ষেত্রে উনি 127 কোশ্চেনের উপরে ওনাকে প্রিপারেশন রাখতে হবে। ওনাকে আগের থেকে সামান্য একটু ভেরিয়েশন রয়েছে। উনি ইনফরমেশনটি যখনই উনি আবেদন করবে, যে 5 বছর ক্যাটাগরি হলে 4 বছর 9 মাসে উনি আবেদন করতে পারবে। সেই আবেদনটি করলে ফিঙ্গারপ্রিন্টে সাধারণত যারা ফিঙ্গারপ্রিন্ট দিতে যায়, তখন কিন্তু তাকে ওই নতুন যে প্রশ্ন সেটার বই দিয়ে দেয়। একটা বই দিয়ে দাও। পাশাপাশি ইন্টারনেটেও কিন্তু ওই ইনফরমেশন গুলো রয়েছে, ইজিলি উনি এটা অ্যাক্সেস করতে পারে। অনেক ধন্যবাদ জনাব শাহিন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। প্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আদাব, আমার নাম সুমি, আমি নিউ জার্সি থেকে বলতেছি। জি। তো আমার NIW ফার্স্ট অ্যাপ্লিকেশন রেজাল্ট এখনো পেন্ডিং আছে। জি। কিন্তু এখন যেহেতু কারেন্ট হয়ে গেছে, তো আমি কি ওটা পেন্ডিং থাকা অবস্থাতেই I-485 এ অ্যাপ্লাই করতে পারবো? এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়েশ্চেন। জি। এন্ড সেকেন্ড ওয়ান হচ্ছে, আমার হাজবেন্ড EBC তে অ্যাপ্লাই করছিলেন, ওনারটাও এখন কারেন্ট I-485 এর জন্য। জি। এখন আমার হাজবেন্ড ফিজিক্যালি লাইক অ্যাবল না জব করার জন্য, EBC তে তো জব করতে হয়। জি। তো আমি যদি আমারটা যদি হয়ে যায় NIW, আমি কি আমার হাজবেন্ডেরটা ক্যান্সেল করতে পারি, পরে আমারটা কন্টিনিউ করতে পারি? অনেক ধন্যবাদ সুমি আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। আমার একটি ফলো আপ কোশ্চেন ছিল, ওনার হাজবেন্ডও কি NIW তে আছে? দুজনেরই কি NIW? হ্যাঁ। না, আমার হাজবেন্ড হচ্ছে EB3 তে। EB3। EB3, ওকে, EB3, ওকে, দ্যাটস ফাইন।
সো হ্যাঁ, যেটা আমরা আমাদের আলোচনার মাঝে উল্লেখ করেছিলাম যে এখন মার্চ মাসে এবি 2 ক্যাটাগরি কারেন্ট আছে। অবভিয়াসলি ওনার যে I-140 যদি পেন্ডিং থাকে, সেই পেন্ডিং I-140 মাধ্যমে কিন্তু উনি ইচ্ছা করলে অ্যাডজাস্টমেন্ট প্রক্রিয়া শুরু করতে পারে। আর পাশাপাশি ওনার হাজবেন্ডের যদি EB3 সেটিও বলে কারেন্ট আছে, সব নিশ্চয়ই ধারণা করতে পারে যে ওনার স্ট্যাটাস কারেন্ট রয়েছে, ওনারা অথবা স্টুডেন্ট ভিসা অথবা অন্য কোনো ভ্যালিড স্ট্যাটাস রয়েছে। অবশ্যই ওনাদের স্ট্যাটাস ভ্যালিড থাকতে হবে ওনারা যদি অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসের প্রক্রিয়া যেতে চায়। ওনার হাজবেন্ডের ক্ষেত্রে EB3 যেহেতু কারেন্ট রয়েছে, উনিও আলাদাভাবে ইচ্ছা করলে পিটিশন ফাইল করতে পারে। আর যদি চাইলে ওনার ওয়াইফের সাথে ওনার হাজবেন্ড জয়েন করতে পারে, আইদার ওয়েতে করতে পারে এবং উইথড্র করতে পারে, এতে কোনো বাধা নেই। যে অ্যাপ্লিকেশনে ওনারা যেটাতে গ্রহণযোগ্যতা বেশি মনে করবে সেটাতেই ওনারা আগাতে পারে। অনেক ধন্যবাদ সুমি আপনার প্রশ্নের জন্য। আমাদের হাতে সময় নেই, তো জাস্ট একটি প্রশ্ন ফেসবুক থেকে নিতে চাই। অনেক প্রশ্ন ফেসবুকে আসছেন, আপনাদের প্রশ্নগুলো নিতে পারেননি বলে দুঃখ প্রকাশ করছে। ও একজন দর্শক আছেন, তার প্রশ্নটি নিয়ে জবাব দিব। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি ব্রাউন থেকে আব্দুল মালিক বলছি। আমি গ্রিন কার্ড হোল্ডার। জি, আমি আমার ওয়াইফকে অ্যাপ্লাই করেছিলাম, সাথে আন্ডার এজ 3টা ছেলে আছে আমার। ওই তিনটে ওয়াইফ মারা গেছেন, ওদের ইনভয়েস আইডি এবং কেস নাম্বারও আসছে টাকা দেওয়ার জন্য। এখন আমি কি করব? অনেক ধন্যবাদ জনাব মালিক আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ওনার সংবাদটি শুনে ওনার জন্য দুঃখ প্রকাশ করছে যে ওনার স্পাউস মারা গিয়েছে, কিন্তু ওনার যেহেতু ওনার স্পাউস মারা গিয়েছে, দুর্ভাগ্যবশত ওনার পিটিশনটি আর অ্যাক্টিভ থাকবে না। ওনার যে চাইল্ড রয়েছে, ওই অ্যাপ্লিকেশনের সাথে ওনার চাইল্ডের জন্য আবার নতুন করে I-130 করা লাগতে পারে। অনেক ধন্যবাদ মালিক সাহেব, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার বাচ্চাদের জন্য আবার নতুন করে I-130 অ্যাপ্লাই করুন, তাহলে আবার নতুন করে শুরু হবে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা একটি প্রশ্ন নিতে চাই। সাইদ খান তিনি বলছেন যে মাই হাজব্যান্ড ডিউরিং দি ইন্টারভিউ হি রিসিভড এ 221G paper on June 17, 2025 and it's been 9 months. It's time I emailed to Dhaka Embassy and they said it is under admission processing. What should I do? Please help me out. এ ব্যাপারে আপনার পরামর্শ কি? আমরা যেটা আমাদের আলোচনা আজকে বলেছিলাম যে 21G দিচ্ছে, যেহেতু প্রেসিডেন্সিয়াল যে অর্ডার রয়েছে ইমিগ্রেন্ট ভিসা পজ, উনি আগে থেকেই ওই ধারাতে পড়ে গিয়েছে। কারণ অ্যাডমিন প্রসেসে যারা থাকে, এডিশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং, তাদেরকেও সেই সেকশনের মাধ্যমে কিন্তু এডিশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এ দেওয়া হয়। তো ওনার যেহেতু আগে থেকেই ওনার ভিসা প্রক্রিয়া শুরু হয়েছে এবং এমবেসি এখন ওনার অ্যাপ্লিকেশনটি যাচাই বাছাই করছে, আর পাশাপাশি এখন যেহেতু ইমিগ্রেন্ট ভিসা পজও রয়েছে, এক্ষেত্রে ওনাকে অপেক্ষা করতে হবে এমবেসি কি বলে ফার্দার। অনেক ধন্যবাদ সাইদ খান, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন। তাই এই যতগুলো প্রশ্ন এখনও ফেসবুকে ছিল এগুলো উত্তর দিতে পারছি না। তারপর আজকের বিষয়ের উপরেও আরও অনেক প্রশ্ন আমার কাছে ছিল, সেগুলোর জবাব দিতে পারছি না, কারণ আপনাদের অনেক দিন পরে আমরা যেহেতু ভিসা নিয়ে কথা বলছি বা ইমিগ্রেশন নিয়ে কথা বলছি, সে কারণে আপনাদের প্রচুর প্রশ্ন ছিল। সবগুলো প্রশ্নই আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, তাই জবাব দেওয়াটাও আমরা এটা জবাব দিতে একেবারেই বলা যেতে পারে দায়বদ্ধ। সে কারণেই এতক্ষণ ধরে আপনাদের প্রশ্নগুলো নিয়েছি। যেহেতু সময় নেই, তাই অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। জনাব মাহফুজুর রহমান, আপনি অনেক ব্যস্ত মানুষ, এই রমজান মাসে সব কিছু উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছেন, অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। আপনাকেও ধন্যবাদ জানাতে চাই দর্শকদের মাঝে এই টিবিএন অ্যানালাইসিস প্রোগ্রামটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে অনেকদিন পরে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলেছি এবং গুরুত্বপূর্ণ ভিসা পজ থাকলেও কি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য আবেদন করা যায় কিনা, অত্যন্ত পজিটিভ বা একটি খুবই ভালো একটি আলোচনা আজকে হয়েছে এবং আশা করি আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আপনারাও যথেষ্ট উপকার পেয়েছেন। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।